সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরে। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। বরিশালে আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, জনমনে আতঙ্ক তৈরিতে অপচেষ্টা, মন্তব্য আইনজীবীদের। হাতে বই না তুলে ফেরি করে ফিরছে রাজশাহীর অসংখ্য পথ শিশু, সামাজিক সুরক্ষায় নিয়ে আসার পরামর্শ। আমার জন্মদিনের কাট নাই, তাই আমি স্কুল পড়ি না। দিনে হলো 300-400 টাকা ইনকাম করে নিয়ে আসি, লেন আমাদের মা বাবার হাতে দিই। গাজীপুরের শ্রীপুরে তৈরি হচ্ছে কাঁঠাল থেকে বিস্কুট, ভবিষ্যতে চিপস সহ আরও খাদ্যপণ্য উৎপাদনের লক্ষ্য। ময়দা, চিনি, দুধ, বাটার, ঘি একসাথে মিক্স করে আমরা কাঁঠালের বিস্কুটটা তৈরি করি। বরিশাল জেলা ও দায়রা জজ আদালত চত্বরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বেলা 11:15টার দিকে আদালত চত্বরে প্রবেশের মূল ফটকের কাছে জুডিশিয়াল ভবনের সামনে এই ঘটনা ঘটে। এ সময় পুরো আদালত চত্বরে বিচার প্রার্থী ও আইনজীবীদের মধ্যে আতঙ্ক তৈরি হলেও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ আলামত সংগ্রহ তদন্ত শুরু করেছে। জনমনে আতঙ্ক তৈরির উদ্দেশ্যে একটি পক্ষ এই বিস্ফোরণ ঘটাতে পারে বলে অভিযোগ করেছেন আইনজীবীরা। অপ্রীতিকর ঘটনা এড়াতে আদালত প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আমরা উঠে আসছি হঠাৎ করে একটা শব্দ, মানে কাপড় জড়িত একটা কাজ। এখন এটা ফ্যাসিস্টদের একটি কাজ বলে মনে করি। এটা ফাইন্ড আউট করার দরকার, কারা এটা করেছে। আলামত সংগ্রহ করে পরিচালিত দেখবে যাচ্ছে। তো আমরা সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করার চেষ্টা করছি। এটা যারাই সম্পৃক্ত থাকুক না কেন আমরা তাদের বিরুদ্ধে। সাভারে একটি মাঠ থেকে বোমা সদৃশ একটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। বস্তুটি দেখতে অনেকটা প্রেসার কুকারের মতো। ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। এর মধ্যে সেখানে বম ডিসপোজাল ইউনিট পৌঁছেছে। পুলিশ জানায় মঙ্গলবার রাত 1:30টার দিকে সাধাপুর গোপের বাড়ি এলাকার লালটেক ঘোড়া মসজিদের মাঠে একটি প্লাস্টিকের ড্রাম দেখতে পান স্থানীয়রা। ড্রামের ভেতরে আরও অনেক কিছুর সঙ্গে প্রেসার কুকার সদৃশ বস্তু দেখতে পান তারা। পরে সকালে বিষয়টি পুলিশকে জানানো হয়। সুনামগঞ্জে পারিবারিক কলহের জেরে 2 শিশু সন্তানকে হত্যা করে পানিতে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে কামরুল ইসলাম নামের এক ব্যক্তির বিরুদ্ধে। পুলিশ অভিযুক্ত বাবাকে আটক এবং হাওর থেকে 2 শিশুর মরদেহ উদ্ধার করেছে। নিহত এক শিশুর মরদেহ গত মঙ্গলবার হাওরের বড় কাপন এলাকা থেকে এবং অপর শিশুর মরদেহ বুধবার দুপুরে উদ্ধার করা হয়। এরপর দুপুরে অভিযুক্ত বাবা কামরুলকে হেফাজতে নেয় পুলিশ। দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে 2 সন্তানকে হত্যার বিষয়টি স্বীকার করেছেন তাদের পিতা কামরুল। সিলেটের রায়নগরের মিতালি আবাসিক এলাকার একটি বাসা থেকে স্বামী, স্ত্রী ও এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে ওই বাসার 2য় তলা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। সকাল 10টা পর্যন্ত বাসার দরজা না খোলায় প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে তারা 999-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে। ওই দম্পতির ছেলেমেয়েরা প্রবাসে থাকেন। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ। নদীর ওপর কাঠের সাঁকো পরিদর্শনে গিয়ে সেই সাঁকো ভেঙেই পানিতে পড়ে গেলেন নীলফামারী 1 আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির আব্দুস সাত্তার। সাঁকোটি ডিমলার নাওতারা নদীর ওপর নির্মিত। সেটি পরিদর্শনে গিয়ে নেতাকর্মীদের সঙ্গে সাঁকোর ওপর ওঠেন তিনি। এক পর্যায়ে সাঁকোর মাঝামাঝি পর্যন্ত এগিয়ে যান আব্দুস সাত্তার সহ অন্যরা। হঠাৎ অতিরিক্ত চাপের কারণে সাঁকোটি ভেঙে মুহূর্তেই নদীতে পড়ে যান সংসদ সদস্য সহ পেছনে থাকা কয়েকজন নেতাকর্মী। পরে নদীতে পড়ে যাওয়া নেতাকর্মীরাই তাকে উদ্ধার করে পাড়ে নিয়ে আসেন। সড়কের মোড়ে মোড়ে কেউ ফুল, কেউ বা বেলুন অথবা খেলনা বিক্রি করছে। এই চিত্র রাজশাহীর। অথচ এসব পথ শিশুর বই খাতা নিয়ে স্কুলে যাওয়ার কথা। সে সময় দরিদ্র বাবা মায়ের সাথে সংসারের খরচ বহনের দায়িত্ব পড়েছে তাদের ওপর। এসব শিশুদের জন্য দীর্ঘমেয়াদী রাষ্ট্রীয় সহায়তা ও কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মনে করে সচেতন মহল।
ভোরের আলো ফোটার আগেই ঘুম ভাঙে 10 বছর বয়সী নবীর। রাজশাহী মহানগরীর 14 পায় ঢালান এলাকার বস্তিতে থাকেন তিনি। দেখা যায় তার হাতে খেলনা বা ঘূর্ণির মতো জিনিস নিয়ে রাজশাহী মহানগরীর বিভিন্ন মোড়ে মোড়ে এবং বিনোদন কেন্দ্রগুলোতে ঘুরে বেড়ান। আমি থাকি গলির ডালানে, তো 300 টাকা বেচেছি। এটা দিয়ে আমার আম্মু বাজার করে আনবে। আমি স্কুলে পড়ি না, তো আমার জন্মদিনের কার্ড নাই, তাই আমি স্কুলে পড়ি না। শুধু নবী নয়, নবীর মতো প্রতিটি পথ শিশুর দিনের সবটুকু সময় কাটে রাস্তায়। লেখাপড়া, খেলাধুলা কিংবা শৈশব সবকিছু ছাপিয়ে তাদের একটাই চিন্তা, আজ কয় টাকা আয় হলো। আমরা দুপুরের পর বাড়াই ব্যবসাতে দেয়া, ব্যবসা করি, ব্যবসা করে রাত 9টা 10:30 পর্যন্ত ব্যবসা করি, দিয়ে আমাদের 350 400, শুক্রবার আরও ভালো ইনকাম হয়, 500 600 এই টাকা দেয়া মা বাবার হাতে দিই, দিয়ে ওগুলো দিয়ে আমাদের সংসার চলে, ওগুলো দিয়ে আমাদের পরিবার চলে। দিনে হলো 300-400 টাকা ইনকাম করে নিয়ে আসি, লেন আমাদের মা বাবার হাতে দিই। পথ শিশু এবং সেই যে শিশু কিশোরদের দিয়ে যে আমরা কাজ করাচ্ছি, এটি একটি অপরাধ এবং তাদের জন্য কোনো রাজনৈতিক দলের কোনো সুচিন্তিত পরিকল্পনা নেই, প্রস্তাবনা নেই, সরকারেরও এ নিয়ে মাথা ব্যথা নেই। এই শিশুরাই হয়ে যায় অপরাধী, তারা হয়ে যায় কিশোর গ্যাং এক সময়। তাদেরকে যারা ব্যবহার করছেন, কেউ অভাবে পড়ে ব্যবহার করছেন এবং কেউ হয়তো স্বভাবে ব্যবহার করছেন। এই জন্য রাষ্ট্রের আসলে নীতি দরকার, দীর্ঘমেয়াদী পরিকল্পনা করেই এই শিশুদের বাঁচাতে হবে। রাজশাহীর প্রতিটি পথ শিশুর গল্প হয়তো বা আলাদা, তবে তাদের কষ্টের ভাষা এক। নিরাপদ শৈশব আর শিক্ষার অধিকার নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগী হতে পারে তাদের জীবনের নতুন সূচনা। ইউসুফ আদনান, দীপ্ত সংবাদ, রাজশাহী। এবার থাকছে উদ্দীপ্ত, যা কিছু ভালো ও উদ্দীপনার। কাঁঠালের রাজধানী হিসেবে পরিচিত গাজীপুরের শ্রীপুরে এবার কাঁঠাল থেকে তৈরি হচ্ছে বিস্কুট। পাকা কাঁঠালের রস ব্যবহার করে তৈরি হচ্ছে এই খাদ্যপণ্য। উদ্যোক্তার আশা, দেশের বাজারের পাশাপাশি একদিন বিদেশেও রপ্তানি হবে কাঁঠালের বিস্কুট। বৈশাখ থেকে ভাদ্র গাজীপুরের শ্রীপুরের বাগানে এ সময় শোভা পায় জাতীয় ফল কাঁঠাল। রসে টসটসে এই ফলের চাহিদা থাকলেও সংরক্ষণ ও বিপণনের সীমাবদ্ধতায় প্রতি বছরই বিপুল পরিমাণ কাঁঠাল নষ্ট হয়। এই অপচয় রোধে ভিন্ন এক উদ্যোগ নিয়েছেন শ্রীপুর পৌরসভার বৈরাগীর চালা এলাকার উদ্যোক্তা আব্দুস সাত্তার ভুইয়া। পাকা কাঁঠালের রস থেকে তিনি তৈরি করছেন বিস্কুট। প্রথমে কাঁঠালের কোষ ব্লেন্ড করা হয়, এরপর ঘন রসের সঙ্গে মেশানো হয় ঘি, মাখন, দুধ, ময়দা সহ অন্যান্য উপকরণ। পরে ভালোভাবে মিশিয়ে তৈরি হয় কাঁঠালের বিস্কুট। বাগান থেকে কাঁঠাল আপনার সংগ্রহ করে নিয়ে আসি আমরা, নিয়ে আসার পরে এই কাঁঠাল আমরা কাটি। কাঁঠালগুলো ব্লেন্ডার করে ময়দা, চিনি, দুধ, বাটার, ঘি একসাথে মিক্স করে আমরা কাঁঠালের বিস্কুটটা তৈরি করি। 40% কাঁঠাল দিয়া বিস্কুট তৈরি করতে আমরা পারি, মিশিংয়ে দিয়া তৈরি করি আর কি। চীন, ভারত, ইন্দোনেশিয়া ও জাপানে কাঁঠাল প্রক্রিয়াজাত করে বিভিন্ন খাদ্যপণ্য তৈরির ধারণা থেকেই কাঁঠালের বিস্কুট তৈরির উদ্যোগ নেন আব্দুস সাত্তার ভুইয়া। ভবিষ্যতে কাঁঠালের চিপস সহ আরও খাদ্যপণ্য উৎপাদন করে বিদেশে রপ্তানির পরিকল্পনা রয়েছে তার। টেস্টিং হিসাবে আমি এটা বাজারজাত করতেছি, এটা অনলাইনের মাধ্যমে বাজারজাত হচ্ছে, আমাদের নিজস্ব শোরুমে হচ্ছে এবং অনেকটা ভালো সাড়া পাচ্ছি। কাঁঠাল থেকে খাদ্যপণ্য তৈরির এই উদ্যোগে সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন স্থানীয় কৃষি কর্মকর্তা। অন্যান্য উদ্যোগটা কিভাবে তৈরি করা যায় সে বিষয়ে আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি এবং পরিকল্পনা রয়েছে যেন কাঁঠালের বাজার মূল্যটা বৃদ্ধি করা যায়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে গাজীপুরে প্রতি বছর 2,57,000 টন কাঁঠাল উৎপাদন ও বাজারজাত করা হয়। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত, বার্তা কক্ষ। হুইল চেয়ারে বন্দি জীবন, 2 পা একেবারেই অচল। তারপরও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ফ্রিল্যান্সার হিসেবে। অনলাইনে কাজ করে চালাচ্ছেন জীবন জীবিকা। তার নাম গোলাম রাব্বানী, বাড়ি পটুয়াখালী।
জন্মের পর থেকেই 2 পা অবশ, 2 হাতের কার্যক্ষমতাও সীমিত। তারপরেও থেমে থাকছে না গোলাম রাব্বানী। টানা কাজ করে যাচ্ছেন কম্পিউটারে। ডিজিটাল মার্কেটিং, B2B, লিড জেনারেশন, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এবং ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে অনলাইনে যুক্ত থাকছেন দেশে বিদেশে। ফ্যামিলিও দেখতে পাচ্ছে যে কিছু একটা করতে পারতেছি, তখন ফ্যামিলিকে বোঝানোর পরে তারা লোন নিয়ে আমার একটা কম্পিউটার কিনে দেয়। তারপর থেকে আমি এই ফ্রিল্যান্সিং করতেছি এবং এখন আলহামদুলিল্লাহ ভালোই আর্নিং হচ্ছে। যেমন এই কিছুদিন আগেও বৃষ্টির পানিতে আমার মনিটরটা নষ্ট হয়ে গেছে, আর একটা মনিটর কেনা লাগবে। 23 বছরের অদম্য এই যুবকের বাড়ি পটুয়াখালীর কলাপাড়ার পৌর শহরে। নেই প্রাতিষ্ঠানিক শিক্ষা। জীবনের 20 বছর পর্যন্ত অনেকটা ঘরবন্দি ছিলেন তিনি। দর্জি বাবার মোবাইল ফোন ঘাটাঘাটি করে 2021 সাল থেকে শুরু করেন ফ্রিল্যান্সিং এর কাজ। এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। এখন অনেকে চায় আমার কাছে শিখতে, অনেকে আসছে আমার কাছে শিখতে, কিন্তু তাদেরকে আসলে বসে যে এক জায়গায় শিখাবো বা ওইরকম পরিবেশ আমার নাই। ঘরে নিজেদের থাকতেই অসুবিধা, এরকমের একটা অসুবিধা আছে। এখন সরকারিভাবে যদি আমাকে একটা ঘরের ব্যবস্থা করে দিত তাহলে হয়তো আমি আরো অনেক দূরে এগিয়ে যেতে পারতাম। তিনি নিজেই শুধু সফল হননি, ফ্রিল্যান্সিং এ আগ্রহী করেছেন এলাকার অনেক তরুণকে। দিয়ে যাচ্ছেন প্রশিক্ষণ। এখন সে নিজে নিজে ফ্রিল্যান্সিং শিখছে, ভালোটা আর্নিং করতে আছে। আমি আসি তার কাছে শিখি। অনেকেই আসি তার কাছে শেখার জন্য বা ট্রাই করতেছি। এলাকার যুবক যারা আছে তারা আসে ওর কাছে শেখার জন্য। শারীরিক প্রতিবন্ধী মানুষের জন্য গোলাম রাব্বানী এক অনুপ্রেরণার নাম। তিনি প্রমাণ করেছেন ইচ্ছাশক্তি দিয়ে অনেক বাধাই অতিক্রম করা সম্ভব। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। এবারে কেওয়াইসিএল চট্টগ্রাম সংবাদ। চাঁদাবাজির মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। দুপুরে চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এই রিমান্ড মঞ্জুর করেন। হাটহাজারী থানার চাঁদাবাজি মামলায় সকালে আসামি ডেভিড ইমনের 7 দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। গত 29 জুলাই যশোর থেকে ডেভিড ইমন সহ 4 জনকে গ্রেপ্তার করা হয়। ডেভিড ইমনের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন থানায় হত্যা, অবৈধ অস্ত্র ও চাঁদাবাজি সহ অন্তত 13টি মামলা রয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের সময় 6 সমন্বয়কের খাওয়ার ভিডিও ছড়িয়ে দিয়ে শেখ হাসিনার রোশনালে পড়েন তৎকালীন ডিবি প্রধান হারুন। অথচ ভিডিও ছড়িয়ে দেওয়ার নির্দেশনা দেন খোদ সে সময়কার স্বরাষ্ট্রমন্ত্রী। জানি ওবায়দুল কাদের কাছে নালিশ করেন হারুন। এমন একটি ফোনালাপ ট্রাইব্যুনালে জমা দিয়েছে প্রসিকিউশন। জুলাই গণ অভ্যুত্থান চলাকালে 6 সমন্বয়ককে ডিবি কার্যালয়ে তুলে নেওয়া হয়। সে সময় তাদেরকে খাওয়ানোর ছবি ডিবি প্রধান হারুন নিজেই প্রকাশ করেন। এ ঘটনায় তার পদ থেকে সরানোর নির্দেশ দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2024 সালের ওই ঘটনায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও ডিবি প্রধান হারুনের কথোপকথনের অডিও বুধবার ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়। হারুন কি তুমি আমি আবার খাওয়াই ওই ছবি কেন? না না, এ খাওয়ার ডিসিশনটা কে দিয়েছে স্যার? আমার স্বরাষ্ট্রমন্ত্রী, আমার এসডির চিফ, এরা দিয়েছে খাওয়ানোর জন্য। তারা নির্দেশ দিলে তোমাকে ছবি তুলে বাইরে পাঠাতে। জি স্যার, ছবি তোলা প্লাস হলো বিবৃতিটা প্রকাশ, ছবিটা নিজের কাছে রেখে দিবা। এটা না না, ওনারা তো বলছে প্রকাশ করার জন্য স্যার। মনির স্যার এসডির চিফ স্যার জিজ্ঞাসা করেন স্যার, মনির স্যার বলছে কিনা। মামলার ওবায়দুল কাদের সহ 7 আসামি পলাতক রয়েছেন। তাদের সর্বোচ্চ শাস্তি চেয়ে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন চিফ প্রসিকিউটর। তিনি বলেন, ওবায়দুল কাদেরের বক্তব্য কোনো রাজনৈতিক বক্তব্য ছিল না, এগুলো ছিল হাস্যকর, যা তার দলকে বিপর্যস্ত করেছে। তার দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ডের কারণে বহু মানুষের প্রাণহানি হয়েছে। আওয়ামী লীগের যে সেক্রেটারি জেনারেল অর্থাৎ ওবায়দুল কাদের, তিনি বাংলাদেশের ইতিহাসে একজন রাজনৈতিক জোকার বা পলিটিক্যাল ক্লাউন। কারণ তিনি তার যে বিভিন্ন সময়ের যে ডায়ালগ, কথাবার্তা, এটা কখনোই কোনো একজন রাজনৈতিক নেতা সুলভ কোনো বক্তব্য নয়, হতে পারে না। তিনি একজন টিকটকার হিসেবে তাকে সকলে অবহিত করেন। এরকম একটা জোকারকে একটা দলের সাধারণ সম্পাদক করে দলটাকে বিপর্যস্ত করেছেন, এবং শুধু দলকে বিপর্যস্ত না, তার এই দায়িত্বজ্ঞানহীন বক্তব্য, কর্মকাণ্ডের কারণে আজকে সারা বাংলাদেশের 1400 মানুষ শহীদ হয়েছে।
সকল আসামির সর্বোচ্চ শাস্তির পাশাপাশি তাদের সম্পত্তি বাজেয়াপ্তের দাবিও জানান তিনি। সবকিছু মিলিয়ে এইটাই আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে একটা ওয়েল প্রুফড কেস, আমরা সন্দেহাতীতভাবে এই কেসটি সাক্ষ্য প্রমাণ দিয়ে, তথ্য প্রমাণ দিয়ে আমরা প্রমাণ করতে পেরেছি। তাদের বিরুদ্ধে আমরা সর্বোচ্চ শাস্তি দাবি করেছি। পাশাপাশি আমরা তাদের সকল সম্পত্তি বাজেয়াপ্তির আদেশ চেয়েছি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত বেঞ্চে ওসমান হাদি সহ 28 জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়েছে এই মামলায়। সেই সাথে বাজিয়ে শোনানো হয় একাধিক ফোন কল রেকর্ড। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের হামলার আশঙ্কায় গোপনে উড়োজাহাজ বদল করার বিষয়টি স্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার সাংবাদিকদের সামনে ট্রাম্প নিজেই এই স্বীকারোক্তি দেন। তিনি জানান, তুরস্কে নেটো সম্মেলন শেষে ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় সাংবাদিক ও হোয়াইট হাউসের কয়েকজন কর্মীকে এয়ারফোর্স ওয়ানে রাখা হয়। পরে নিরাপত্তা বাহিনী ও সামরিক কর্মকর্তাদের পরামর্শে খাবার সরবরাহকারী একটি ট্রাকের মাধ্যমে তাকে অন্য একটি সামরিক বিমানে সরিয়ে নেওয়া হয়। তবে ট্রাম্প দাবি করেন, তিনি যে সামরিক বিমানে উঠেছিলেন সেটি আরও বেশি ঝুঁকির মধ্যে ছিল। এবারে জানাবো খেলার খবর। স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে কাল সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। খেলা শুরু বৃহস্পতিবার সকাল 6:30টায়। লাল বলের ক্রিকেটে অজিদের বিপক্ষে ভালো কিছুর প্রত্যাশা লাল সবুজের প্রতিনিধিদের। ঘরে বাইরে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়। ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাটিতে সিরিজ হারানোর স্মৃতি তো তরতাজাই। 2022 সালে মাউন্ট মঙ্গানুয়েতে ভিন্ন কন্ডিশনও আছে জয়, কিন্তু বাকি দুই সংস্করণের মতো টেস্টে বাংলাদেশের সবচেয়ে বড় সংকট ধারাবাহিকতায়। পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত খেলে সিরিজ জেতার পরের মাসেই জিম্বাবুয়ের কাছে হারে ইনিংস ব্যবধানে। সেই পরাজয়ের স্মৃতিকে সঙ্গী করে মুখোমুখি হতে যাচ্ছে অস্ট্রেলিয়ার। দলের সমস্যাগুলো যেখানে আরো প্রকট হয়ে ওঠার শঙ্কা তো আছেই। ওপেনিংয়ে দীর্ঘদিনের সমস্যা। ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে 3 ওপেনারের কেউই ভালো করতে পারেননি। শুধু ওপেনারদের আলাদা করে বিশ্লেষণ করা ভুল হবে। ইনিংস ব্যবধানে হারের ম্যাচে শতক করা মেহেদী হাসান মিরাজ ছাড়া আর কেউই অর্ধশতক পেরোতে পারেননি। লিটন না থাকলে লোয়ার অর্ডারে কে হাল ধরবে তাও অজানা। প্রস্তুতি ম্যাচে বোলিং বিভাগ নিয়েও ধোঁয়াশা আছে। তাসকিন আহমেদ ও হাসান মাহমুদের সাথে একাদশে তৃতীয় পেসার কে হচ্ছেন তা স্পষ্ট নয়। খালেদ আহমেদ, ইবাদত হোসেন ও মুশফিক হাসানের কেউই দাবিটা জোরালো করে তুলতে পারেননি। এসব আফসোস তো আছেই, বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ অনভিজ্ঞতাও। 100-র বেশি টেস্ট আর 20 বছরের লম্বা ক্যারিয়ারে মুশফিকুর রহিমের সাদা পোশাকে অভিষেক হচ্ছে অস্ট্রেলিয়ার মাটিতে। দলের বাকি সদস্যের কথা আর কি বা ব্যাখ্যা করার আছে। ওয়ানডে টি20 সংস্করণের চেয়ে টেস্ট ম্যাচের উইকেট গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশি। 5 দিনের খেলায় কেমন আচরণ করবে 22 গজ, তার উপর অনেকখানি নির্ভর করবে ম্যাচের ফল। অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রথম টেস্টের আগেও আলোচনায় আছে ডারউইনের উইকেট। মারারা স্টেডিয়াম নামের এই মাঠে এখন পর্যন্ত টেস্ট ম্যাচ হয়েছে মাত্র 2টি। 2003 সালে যার সবশেষ ম্যাচে অজিদের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। প্রায় 23 বছর বিরতি শেষে আবারও যখন এখানে টেস্ট হচ্ছে, প্রতিপক্ষের খেলোয়াড়দের চেয়েও প্রশ্ন ওঠে কেমন হবে উইকেট। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। অবশেষে দীর্ঘদিনের বান্ধবী জর্জিনা রদ্রিগেজের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। আর সেটিও বাগদানের ঠিক 1 বছরের মাথায়। বিয়ের খবরটি যৌথভাবে প্রকাশ করেছেন CR7 ও জর্জিনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের হাতের আংটি ও সাদা পোশাকে তোলা ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন সি লাভস জে। গণমাধ্যমের খবর ছিল নিজ শহর পর্তুগালের মাদেইরোতে বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন CR7। পরে জানা যায় বিয়ে হয় পর্তুগালের ভিন্ন এক শহরে। রাজধানী লিসবন থেকে প্রায় 20 মাইল দূরে অবস্থিত ক্যাসকাইসে। কঠোর গোপনীয়তায় সম্পূর্ণ পারিবারিক আয়োজনে সম্পন্ন হয় এই তারকা যুগলের বিয়ে, যেখানে উপস্থিত ছিলেন তাদের 5 সন্তান। শেষ করব দীপ্ত সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। বরিশালে আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, জনমনে আতঙ্ক তৈরিতে অপচেষ্টা, মন্তব্য আইনজীবীদের। হাতে বই না তুলে ফেরি করে ফিরছে রাজশাহীর অসংখ্য পথ শিশু, সামাজিক সুরক্ষায় নিয়ে আসার পরামর্শ। আমার জন্মদিনের কার্ড নাই, তাই আমি স্কুল পড়ি না। দিনে হলো 300-400 টাকা ইনকাম করে নিয়ে আসি, লেন আমাদের মা বাবার হাতে দিই।
গাজীপুরের শ্রীপুরে তৈরি হচ্ছে কাঁঠাল থেকে বিস্কুট, ভবিষ্যতে চিপস সহ আরও খাদ্যপণ্য উৎপাদনের লক্ষ্য। ময়দা, চিনি, দুধ, বাটার, ঘি একসাথে মিক্স করে আমরা কাঁঠালের বিস্কুটটা তৈরি করি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন সন্ধ্যা 6টা 40 এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।